আপনিও কি আমার মতোই ভাবেন সব ঘটনা প্রবাহের কেন্দ্রেই রয়েছে রাজনীতি, রাজনীতিই সবকিছুর নিয়ন্তা? তাহলে আপনার সাথে আমার জমবে ভালো। স্বাগত রাজকাহনের সাথে আছি নবনীতা চৌধুরী। শুরুতেই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। মানসম্পন্ন কাজের পরিবেশ ও কর্মীদের দক্ষতা বাড়াতে শিল্প মালিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, শ্রমিক অধিকার রক্ষার পরামর্শ। চট্টগ্রামের ছাত্রলীগ নেতা দিয়াজের দ্বিতীয় ময়নাতদন্তে শরীরে আঘাতের চিহ্ন মিলেছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আশাবাদী মা। নির্বাচিত হয়ে অসমাপ্ত কাজ শেষ করতে চান আইভি, আবারও সেনা মোতায়েনের দাবি সাখাওয়াতের। বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে হয়ে গেল গারদের বার্ষিক ওয়াঙ্গালা উৎসব। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এবার নৌকা পেয়েছেন। গত মেয়র নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে 1 লাখের বেশি ভোটে হারানো ডাক্তার সেলিনা হায়াত আইভি। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের তরফে তাদের পছন্দের প্রার্থী হিসেবে যে 3 জনের নাম পাঠানো হয়েছিল তার মধ্যেও নাম ছিল না আইভির। কাজেই কেন্দ্র থেকে তাকে বাছাইয়ের পর রীতিমতো দলীয় সভানেত্রীর উপস্থিতিতে আইভি শামীম কোন্দল নিরসনের চেষ্টা হয়েছে এবং সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে বলা হয়েছে। শামীম ওসমান সংবাদ সম্মেলন করে বলেছেন, ছোট বোন আইভির প্রচারণায় তার যোগ দেওয়ার ক্ষেত্রে আইনি বাধা দূর করতে প্রয়োজনে সাংসদ পদ ছাড়বেন তিনি। আর ধানের শীষ পেয়েছেন একেবারেই অপরিচিত মুখ, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। 2011 সালের মেয়র নির্বাচনে ভোট শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার সংবাদ মাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে দলীয় নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। এবার তাকেই দলের প্রথম পছন্দ থাকলেও তাকে সহ নারায়ণগঞ্জ বিএনপির আরও 2 প্রভাবশালী নেতাকে মেয়র পদে লড়তে রাজি করাতে না পেরে শেষ পর্যন্ত 7 খুনের মামলা লড়ে খ্যাতিমান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। পরিচিতি এবং প্রভাবে আইভিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি করার মতো প্রার্থী না হলেও জাতীয় রাজনীতির প্রভাব এবং আওয়ামী লীগের আইভি শামীম দ্বন্দ্বে গাজীপুরের মতো ফলাফল পাওয়া সম্ভব। বরাবর আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জেও সেটা ভেবেই বিএনপির মহাসচিব সহ কেন্দ্রের অনেক নেতাকেই অনেকদিন পর রাজপথে নামতে দেখা গেছে এই নির্বাচনকে ঘিরে। যদিও তেমন আগ্রহ এখন নেই স্থানীয় নেতাকর্মীদের মাঝে। নারায়ণগঞ্জের রাজনীতি যারা বোঝেন তাদের মতে তাই নির্বাচনে না থাকলেও এই নির্বাচনের ভাগ্য অনেকটাই নির্ধারিত হবে যেই 2 জন নেতার দ্বারা। সেই দুজনই আছেন আজ আমাদের সঙ্গে। রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। স্বাগত আপনাদের দুজনকেই। শামীম ওসমান, আপনাকে দিয়েই শুরু করি। প্রথম প্রশ্ন করতে চাই যে আপনারা কেন্দ্রে যে মনোনয়ন যে পাঠিয়েছিলেন, যে 3 জন স্থানীয় নেতার নাম, তার মধ্যে আইভির নাম ছিল না, তার মানে আইভি আপনার পছন্দের মেয়র প্রার্থী নন? না, অ্যাকচুয়ালি যে বিষয়টা হচ্ছে যে মহানগর আওয়ামী লীগের আমি প্রেসিডেন্টও না, সেক্রেটারিও না। মহানগর আওয়ামী লীগের আমি একজন সদস্য মাত্র। তো ওখানে তো কেউ না কেউ প্রস্তাব করতে হবে একটা নাম। ইটস এ ডেমোক্রেটিক অর্গানাইজেশন আওয়ামী লীগ। তো ওখানে দীর্ঘক্ষণ মিটিং হয়েছে। যেই নামটি এসেছিল অ্যাকচুয়ালি এককভাবে আনোয়ার ভাইয়ের নামটা এসেছিল এবং আনোয়ার ভাইয়ের প্রতি এই জন্য এসেছিল ওনার নামটা, ওনার অতীতের 75-এর পরে ওনার ভূমিকা, ওনার কষ্ট, ওনার ত্যাগ তিতিক্ষা, জেল খাটা, ছাত্রলীগের প্রেসিডেন্ট থাকা, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থাকা এবং ইনেসেন্স 75-এর পরে আমরাও যারা প্রথম ক্লাস 8-এ থাকতে রাজনীতি এসেছি, আমরা কিন্তু ওনার রিক্রুটমেন্টে এসেছি। তো ওই রেসপেক্টটা তো থাকবেই, তাই না? তো সেইখান থেকেই রেসপেক্টের কারণেই আমরা তাকে দিয়েছিলাম। চেঞ্জ তো হতেই পারে, আমি বলছি না যে আইবির প্রতি ডিসলাইক, বাট আনার প্রতি ভাইয়ের প্রতি লাইকিংটা বেশি ছিল সবার, সেই কারণে ওনার নামটা গেছে, অন্য কোনো কারণে। আরেকটা সমীকরণ সব সংবাদ মাধ্যম মেলাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে গতবার নির্বাচনটা যেহেতু প্রতীকে হয়নি, এবার নৌকা প্রতীক পেয়েছেন সেলিনা হায়াত আইভি এবং গতবার প্রায় 1 লাখের বেশি ভোটে তিনি জিতেছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আপনার বিরুদ্ধে। তো অনেকেই বলেন যে একটা বিরাট ভোট তিনি পেয়েছেন তৈমুর আলম খন্দকার নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং শামীম ওসমান বিরোধী ভোট পেয়েছেন। নারায়ণগঞ্জে একটা শক্ত শামীম ওসমান বিরোধী ভোট আছে। এখন আপনিও মানে যখন নৌকার প্রতীকে আপনি সাংসদ নির্বাচিত, নৌকা প্রতীক পেলেন আইভি, নৌকা আইভির জন্য ভালো হবে না মন্দ হবে? আপনার সমীকরণ কি বলে? না না, নৌকার সাথে তুলনা তো করার কথা না, তাই না? নৌকা হচ্ছে জাতির মানে আমাদের স্বাধীনতার প্রতীক, জননেত্রী শেখ হাসিনার প্রতীক। দেখেন, একটা কথা আমি খুব পরিষ্কারভাবে বলি, সারা পৃথিবীর মিডিয়া কিন্তু হিলারি ক্লিন্টনের পক্ষে ছিল,
রেজাল্ট কিন্তু অন্য জায়গায় এসছে। এটাকে বুঝতে হবে। পিপলস কিন্তু কনসাস। মানুষ আজকে শেখ হাসিনার নেতৃত্বকে গ্রহণ করেছে। আজকের থেকে 20 বছর আগে কিংবা 30 বছর আগে শেখ হাসিনা ছিলেন আওয়ামী লীগের শেখ হাসিনা। আজকে কিন্তু আওয়ামী লীগ হয়েছে শেখ হাসিনার, কারণ নিজেই একটা আইকন হয়ে গেছেন, এবং সেই আইকনটা উনি আজকে দেশের ভিতরে না, কিন্তু ইন্টারন্যাশনালি হয়ে গেছেন। সারা পৃথিবী ইকোনমি যখন গোয়িং ডাউন, সারা পৃথিবীর যারা নেতা তারা আজকে শেখ হাসিনাকে বলেন তুমি কোন জাদু জানো। তো সেই শেখ হাসিনার প্রতীক হচ্ছে নৌকার প্রতীক। এই নৌকা ছেড়ে কিন্তু অনেক বড় বড় নেতা যারা বিশাল বিশাল নামের পিছনে অনেক ধরনের নেতৃত্বের ডায়ালগ আছে, ডক্টরেট আছেন, বেরিয়ে গেছেন, কিন্তু যাওয়ার পরে দেখা গেছে তারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও পাশ করতে পারেন নাই। সো নৌকার সাথে কাউকে কন্টেস্ট করা যায় না। আর আপনি যদি বলেন গতবারের নির্বাচন, দেখেন নির্বাচন হচ্ছে একটা কৌশল। আমার নেত্রীর কৌশলের কাছে বিএনপি এখনো বাচ্চা। এই কারণে বাচ্চা, আমি উইথ রেসপেক্ট বলতে চাচ্ছি, বিএনপি একটা দল, ওই দলে কিছু মনে করেন খাজা বাবার মাজায় তো যাই, ওখানে একটা বিশাল বড় ডেক আছে। ওই ডেকে কেউ আলু দেয়, কেউ চিনি দেয়, কেউ দুধ দেয়, কেউ চাল দেয়, কেউ বিভিন্ন আইটেম দেয়। তারপরে ওখানে একটা বিশাল বড় ইয়ে আছে, লাঠি আছে, এটা দিয়ে হওয়ার পর একটা জিনিস তৈরি হয়, এটা বলে খাজা বাবার ডেকে খাওয়া। তো বিএনপির ভিতরেই কিছু দেখা যায় জামাত আছে, কিছু রাজাকার ছিল, দুই একটা মুক্তিযুদ্ধ আছে, কিছু ন্যাপ আছে, কিছু কমিউনিস্ট আছে। এই সবগুলি মিলে একটা মিক্সিং তৈরি হয়েছে, যেটার কোনো আদর্শ নেই। বাট আওয়ামী লীগ কিন্তু একটা আদর্শিক পার্টি। যেহেতু আওয়ামী লীগ আদর্শিক পার্টি, আমরা কিন্তু পলিটিক্স ইজ এ ম্যাথামেটিক্স। এখন যদি সাধারণ লোককে আপনি জিজ্ঞেস করেন, আচ্ছা 2 আর 2 কত, নর্মালি সে বলবে 2 আর 2 4। বাট যেহেতু অ্যাজ এ পলিটিশিয়ানস আমরা যারা শেখ হাসিনার কর্মী, আমরা কিন্তু চিন্তা করে উত্তর দিয়ে বলবো নো, 22, 22। যে 22 বলতে পারবে সে কিন্তু ভিশন আছে তার। সো গত নির্বাচনটাও কিন্তু ভিশন ছিল। এই ভিশনটা ছিল এটাই যে আমরা প্রমাণ করতে চেয়েছিলাম যে নির্বাচন কমিশনের আন্ডারে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হতে পারে সেনাবাহিনী ছাড়া। আর আমি কিন্তু জয়ী হয়েছি, প্রমাণ করার জন্য আমি কিন্তু জয়ী না, আমি কিন্তু জয়ী হয়েছি। আমার নির্বাচন কিন্তু আইভির বিরুদ্ধে ছিল না, আমার নির্বাচন ছিল বিএনপির অত্যাচার, অবিচার, নিপীড়নের বিরুদ্ধে। সেটা আমি পরবর্তী সময় বলবো। খালেদা জিয়ার মতো, আমি উইথ রেসপেক্ট বলছি, ওনার মতো একজন নেত্রী। একটু ইন্টারাপ্ট করি, শামীম ওসমান বিরোধী ভোটের একটা হিসাব কি আপনি পান? সেই 1 লাখ ভোটে হারায়? না, পাই না কেন? আমি আপনাকে এটার একদম জ্বলন্ত প্রমাণ দিতে পারবো। সেইখানে তৈমুর ভাইয়ের প্রতি আমার রেসপেক্ট আছে, উনি সিনিয়র, নারায়ণগঞ্জে বয়স্ক নেতাদের মধ্যে উনি একজন। রাত 12:30টার সময় যখন তৈমুর ভাইকে বলতে হয়, আমার কষ্ট লেগেছে, ওনার স্ত্রী, বিশেষ করে ওনার স্ত্রীর জন্য, উনি খুব অসুস্থ ছিলেন, প্রচুর কাজ করেছিলেন। যখন বলতে হয় কাঁদতে কাঁদতে যে কোরবানির গরু জবাই করার আগে গোসল করা হয়, আমাকে গোসল করার সময় দেওয়া হয় নাই কেন? গত পরশুদিন দেখলাম আমাদের বিএনপির উপদেষ্টা দুদু সাহেব বললেন, তার আগের দিন দেখলাম আরেকজন বিএনপির কেন্দ্রীয় নেতা বললেন যে শুধুমাত্র শামীম ওসমানকে ঠেকানোর জন্যই আমরা আইভিকে সমর্থন দিয়েছিলাম। আমার অ্যাচিভমেন্টটা ওইখানে কিন্তু যে খালেদা জিয়াকে রাত 12:30 পর্যন্ত ওনার মতো এত বড় বিশাল নেতা শেখ হাসিনার 2 কোটি কর্মীর মধ্যে আমি একটা ছোট্ট কর্মী, জাস্ট একটা পিনাটস, তাকে ঠেকানোর জন্য ওনাদের কর্মী বসিয়ে দিতে হয়। এটাই আমার এরপরে তো আমার যেতেই হয়। তৈমুর আলম খন্দকার, আপনার কাছে আসতে চাই। আপনাকে মানে এই রহস্য আসলে শামীম ওসমান যে ব্যাখ্যা দিচ্ছেন যে কেন আপনাকে 7 ঘন্টা আগে সরিয়ে নেওয়া হলো, এই ব্যাখ্যা বিভিন্ন সময় আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, শুনেছি, কিন্তু আপনার কাছে সবসময় শুনেছি যে আপনার কাছে এখনো এই রহস্য পরিষ্কার না যে কেন 7 ঘন্টা আগে আপনাকে সরে দাঁড়াতে হলো। এই রহস্য পরিষ্কার না হওয়াতেই কি এবার আপনি নির্বাচন করবেন না সিদ্ধান্ত নিলেন? আর মানে আইভির মতো একজন মানে জাতীয় পর্যায়ে পরিচিত মুখের বিরুদ্ধে এরকম একজন দলের বাইরে থেকে নতুন মুখ এনে আপনারাই বা কতটা ঐক্যবদ্ধভাবে লড়তে পারবেন এই নির্বাচন? জি, প্রশ্নটা হলো যে আজকে 5 বছর যাবৎ আমি একটা কথা শুনতেছি যে আপনি কেন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। আপনি তো বলেছেন আপনার দল সরিয়েছে আপনাকে। কথাটা আমি আসতেছি, এই প্লেনে উঠলো এটা শুনি, কোর্টে গেল এটা শুনি, সব জায়গায় কথা শুনি। এখন শুনতেছি যে আপনি কেন দাঁড়ালেন না। এখন প্রশ্নটা হলো যে আমি তো একটা দল করি, যেহেতু দল করি দলের প্রতি আমি খুব অনুগত। আমাদের দেশে যে দল করে বিভিন্ন শ্রেণীর লোক দল করে। এক শ্রেণীর লোক দল করে হলো যে তারা খুব ফেয়ার ওয়েদারে তারা চলাফেরা করে,
সেটা হলো দলের যখন সুদিন আসে তখন দলের যতটুকু সুযোগ সুবিধা ভোগ করা দরকার, টেন্ডার স্বীকার করার যেমন একটা ট্যাকটিক আছে, একটা কৌশল আছে, এই নমিনেশন স্বীকার করা এবং দলের পদ পদবি স্বীকার করা, এগুলো একটা কৌশলের ভিত্তি আছে। কোথাও হাইব্রিড হওয়া, কিছু তোষণ নীতি আছে, তোষামদি আছে, সব কিছু মিলা দিলেই একটা অস্বস্তিকর পরিবেশও এই দেশে বিরাজমান রাজনীতির মধ্যে। এবং অনেক সময় রাজনীতিবিদ অনেক যারা আছে তাদের কর্মকাণ্ড এবং তাদের চেহারার মধ্যে যখন আকাশ পাতাল ডিফারেন্স পাই, তখন মনে আবার ব্যথাও পাই যে লোকটা কত বড় নেতা কিন্তু তার কর্মটা কতটুকু। সেই হিসাবে রাজনীতি যদি শ্রেণী বিন্যাস করেন, তবে আমি সেখানে বলতে চাই যে আপনি কেন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, আর এবার কি সেই রহস্য ভেদ করতে পারেননি দেখেই আমি এই কথাটা শেষ করি যে আমি রাজনীতি করি দলের প্রতি অনুগত হয়। আমাকে শামীম ওসমান টেলিফোন করতো, টেলিফোন করে বলতো ভাই আপনি কিন্তু বসাই দেওয়া হবে, আপনি বসে যাবেন। ওই সময় সে বলছে অমুক সময় অমুক প্রার্থী আপনার অমুক নেতার বাড়িতে আছে, সে আমাকে বলতো এইসব কথাবার্তা। তা আমি আবার এইসব কথাবার্তার কোনো গুরুত্ব দিতাম না। এই জন্য আমি মনে করতাম যে সে এইভাবেই, তারপরে এমনি ব্যক্তিগত রিলেশন তো ও আর আমরা তো এক এলাকার লোকই, সেই হিসাবে হয়তো বলে। তো এখন যেমন তার সাথে দেখা হলে ভাই আপনার ঘড়িটা দেন, ঘড়িটা লয়ে গেল, আবার সেই আবার বহু লোক ধরে গিয়ে আবার আমার ঘড়িটা পৌঁছাই দিব। তো সেই হিসাবে আমি মনে করতাম যে হয়তো এটা করে, এবং আমার বিশ্বাস হতো না। তাকে আমি একটা জবাব দিছিলাম যে আমার মৃত্যুই পারবে আমাকে এই নির্বাচনতে সরে দাঁড়াতে, কারণ আমার একটা কনফিডেন্স ছিল যে আমার যে সমর্থনটা সেটা দেশটিতে খালেদা জিয়া দিচ্ছেন এবং তিনি কথা থেকে সরেন না। এখন প্রশ্ন হলো যে আমার ভূমিকাটা কি। আমি মনে করি যে আমি দল করি, আমার দল যেটা সিদ্ধান্ত দিচ্ছে সেটা ভালো কি মন্দ এটা বিচার বিশ্লেষণ করার আমার সুযোগ নাই, আমার এটা চিন্তা করার সুযোগ নাই। আমি দল করি, দল এটা বুঝবে এটা ভালো করছে না খারাপ করছে, এটা দলের প্রয়োজনে দল মনে করছে আমাকে সরাই দেওয়ার জন্য। একটু রহস্যটা মানে আমার কাছে আসলে পরিষ্কার হয় না। আমি আজ পর্যন্ত এই রহস্য জিজ্ঞাসা করি নাই। মানে শামীম ওসমান আগে থেকে ফোন করে বলার মতো মানে উনি জানতেন কি করে, আপনি কি করে জানতেন? সে বলতে পারো, কিন্তু সে আমার এই কথাটা বলতো। কিন্তু আমি তাকে বলতাম যে নো, এটা হবে না, এই আমার মৃত্যুই পারবে আমাকে, এটা আমি মিডিয়াতেও বলছি যে আমার মৃত্যুই পারবে আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে। কিন্তু তারপরেও আমি মনে করছি যে আমার চেয়ে দল আমার কাছে প্রিয়, আমার ব্যক্তিত্বের চেয়ে আমার দলের অর্ডার। এবার যখন দল আপনার কাছে চাইলো দুর্দিনে এরকম একজন প্রার্থী, নারায়ণগঞ্জ বিএনপিতে যে আপনি ছাড়া আর খুব পরিচিত কোনো মুখ আছে তাও নয়, তো সেই সময় আপনি কেন সাড়া দিলেন না? আমি ভেরি মাচ গ্রেটফুল টু মাই লিডার দেশনেত্রী খালেদা জিয়ার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তিনি আমাকে বলছেন তুমি দাঁড়াও, এবং তিনি যখন তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা ডাকলেন, এখন দলের মধ্যে তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে। এখানে ধরেন কেউ নমিনেশন একবার দিতে পারি নাই, কেউ একটা পদ পদবি দিতে পারি নাই, সবার মধ্যে একটা ভাগ করারও ব্যাপার আছে। তো যারা আমাকে পছন্দ করে, যারা আমার পছন্দ করে না, এবং প্রাক্তন এমপিরা সবাই বলছে যে ফিটেস্ট ক্যান্ডিডেট তৈমুর আলম খন্দকার। কিন্তু আমি দীর্ঘদিন যাবত একটা কথা বলে আসতেছি যে এই যে নির্বাচনী ব্যবস্থা, এই ব্যবস্থার একটা বিপর্যস্ত ব্যবস্থা। আপনি আপনাদের যে কি কয় ওই ডেটে নির্বাচন যে হচ্ছে, ইউনিয়ন পরিষদ, তারপরে উপজেলা, পৌরসভার যে নির্বাচনগুলি হয়েছে, আপনি দেখেন কি নির্বাচন হয়েছে। এই এমপি শামীম ওসমানের একটা তার নির্বাচনী এলাকায় একটা ইউনিয়ন আছে, এটার নাম হলো এনায়েতনগর ইউনিয়ন। এনায়েতনগর ইউনিয়নের আমাদের একজন ক্যান্ডিডেট ছিল, প্রত্যেকটা ইউনিয়নের আমাদের প্রার্থী ছিল, সবগুলি প্রার্থী তার এই সরকারি দলের অত্যাচারে তাদের ওটা উইথড্র করতে হয়েছে, এবং উইথড্র করার পরে আমি তাদেরকে বহিষ্কারও করছি। একটা ছেলে নির্বাচন করছে, সে যখন ভোট দিতে গেছে তখন তাকে নৌকা মার্কার সিল দেওয়া ব্যালট পেপার তাকে ধরাই দিছে। তখন সে বলছে যে আমি তো একজন ক্যান্ডিডেট, আমি তো চেয়ারম্যান ক্যান্ডিডেট বিএনপির। তখন বলছে ভোট দিলে দেন, না দিলে যান গিয়া। এবং 111টা লোক খুন হওয়ার পর যে নির্বাচন কমিশন বলে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, একটা সাংবিধানিক চেয়ারে বসা, সেখানে একটা মেরুদণ্ড সোজা লোক যে নাকি দেশকে ভালোবাসে, সে একটা মেয়র হওয়ার জন্য তার অধীনে নির্বাচন সে করবে না। এটা আমি আমার নেতাকে বুঝাইছি, এবং তাতে আমি অনুমতি নিই। উনি যদি তারপরেও বলতেন যে না, আমি তাকে ওনাকে কনভিন্স করছি এবং ওনার অনুমতি নিয়ে আমি নির্বাচন থেকে সরে। তো আপনার কি মনে হয় মানে বিএনপির পরে নির্বাচনে এলো কেন? নির্বাচন তো বিএনপি তো একটা নির্বাচনী দল, গণমুখী দল। এখন এই যে শামীম ওসমান যে কথাগুলি বলল,
তারা সুযোগ পেলে বিএনপির বিরুদ্ধে কথা বলে, অত্যাচার নির্যাতন। আপনি বলেছেন যে শামীম ওসমান নাকি সুযোগ পেলে নিশ্চয়ই, মানে আমি একটা অনলাইন হ্যাঁ। পত্রিকা জাগো নিউজ 24 এটা শুধু স্বামী ওসমান না, আওয়ামী লীগের বা সরকারি শামীম দলের। ওসমান নাকি এবার যখন ভোট দিতে যাবেন মানে নিশ্চিতভাবে ধানের শীষে ভোট দেবেন, আপনি এই মন্তব্য এটা করেছেন। এটা এটা আমি তো তাতে চাইতেই পারি, আমি এখনো চাইতে পারি হ্যাঁ। যে তুমি সরি আমি এমপি রে তুমি কইছাল না আমার প্লিজ প্লিজ আপনি কইরা কইতে কষ্ট হয়। তো এখন এই তার এখন আমি বলতে পারি, এই মিডিয়াতে বলতে পারি যে তুমি আমার ক্যান্ডিডেটকে ভোট দেবা, সেটা আমি চাইতেই পারি। এইবার কিভাবে সাখাওয়াত হোসেন মানে রাজনীতিতে নবীন এই ব্যক্তি কি করে এই আপনি যেরকম প্রতিকূল পরিস্থিতি বলছেন সেই প্রতিকূল পরিস্থিতি সামাল দেবেন? আপনার কাছে আসবো, অনেকগুলো সমীকরণ আপনার কাছ থেকে ম্যান টু জানতে ম্যান চাই। এটা ডিফার করে। শুধু আমি না, এখানে আরো যারা প্রাক্তন এমপি তারাও ব্যাপারটা তারা নমিনেশনটা করতে চায় না, রিঅ্যাকশনটা করতে চায় না। হ্যাঁ, আরো আর দুজন। এটা একটা বিরাট বিরাট প্রিপারেশনের ব্যাপার, এটা তো খেলার ব্যাপার না, এটা কন্টেস্টের ব্যাপার। ধানের শীষটাকে বহন করার মতো অবস্থান নিয়ে তো ধানের শীষটাকে বহন করতে। তো আপনার কি মনে হচ্ছে সাখাওয়াত হোসেন না, আসলে বুঝতেই আমি- পারেননি আমি- যে আমি আমি কি আপ- গুরু আমি গুরু আপনার ভাগ কথাটা তাকে দেওয়া হলো? আমি কথাটার মধ্যে আসি, সেটা হলো যে আমরা যখন করি নাই, আমাদের টার্নিং পয়েন্টটা কি স্বাগত না, কিন্তু স্বাগতটা আমরা চিনতে চাই না। আমাদের টার্নিং পয়েন্ট হলো দেশনেত্রী খালেদা জিয়া, আমাদের টার্নিং পয়েন্ট হলো আমাদের যে প্রতীক ধানের শীষ। খালেদা জিয়া ধানের শীষ তাকে দিচ্ছেন, এখন ইট ইজ আওয়ার ফরমোস্ট ডিউটি তাকে ওভারকাম করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা করা। আমরা সেই অনুযায়ী আমাদের অবস্থান অনুযায়ী আমরা করতেছি, কিন্তু এই নির্বাচনটা কতটুকু সরকার কতটুকু পরিমাণ সুষ্ঠু করতে দিবে সেটি হলো এখন সরকারের চিন্তাধারার উপর নির্ভর করে। আমি একটা পত্রিকায় দেখছি, এখন তো মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে কথা বলতে হলে তো অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, কোট আনকোট বলতে হবে। তবে আমি যুগের চিন্তা পত্রিকায় যে কথাটা আমি দেখছি, এটা আমি যুগের চিন্তাকে রেফার করে বলতেছি। মাননীয় প্রধানমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী বলছে যে তৈমুর আলম খন্দকার যখন দাঁড়ায় নাই, আমরা এই ব্যাপার নির্বাচন নিয়ে চিন্তা করি না। প্রধানমন্ত্রী বলতে হবে কেন, সংবাদ মাধ্যমে তা বলছে। এখন কথাটা বলতেছি আমি যে যদি সরকার মনে করে এই নির্বাচনটা সুষ্ঠু তারা করবে, তবে আমি মনে করি ধানের শীষের ভোট আছে। ধানের শীষের শুধু আপনি একটা কথা বলছেন, আপনার আমি ধানের শীষের ভোট প্রসঙ্গে আসবো, কিন্তু আমি এর আগে কথাটা একটু শেষ করি যে নারায়ণগঞ্জ যেমন আওয়ামী লীগের ঘাঁটি, নারায়ণগঞ্জ কিন্তু বিএনপিরও ঘাঁটি। বিএনপি কিন্তু বেশ কয়েকবার বিএনপির এমপিরা 5টা সিটি বিএনপির দখলে ছিল এবং বিএনপি নির্বাচনে খারাপ করে নাই। এখন কিন্তু আমি যেরকমটা বলেছি নারায়ণগঞ্জকে আওয়ামী লীগের ঘাঁটি, সেটা বলার উপায় নাই। 5টার মধ্যে 3টা আওয়ামী লীগের আর 2টা কিন্তু জাতীয় পার্টির। জি, অতএব মানে ওসমান পরিবারেরই একটি তা- জি, মানে তা বলা- ভাগাভাগি। তা বলা জি, যেতে পারে, তা বলা যেতে শামীম পারে। ওসমান, আপনার কাছে প্রথমে একটু 2011 সাল প্রসঙ্গে এই বিরতির আগেই শেষ করতে চাই। মানে এই রহস্য তো আসলে একটু ভেদ করতে চাই। আপনি বলছেন পিওর ম্যাথমেটিক্স পলিটিক্স, তাই আপনি বুঝতে পেরেছিলেন যে তৈমুর আলম খন্দকারকে বসিয়ে দেওয়া হবে, আপনি ফোন করে তাকে বলতেন। তো এই ম্যাথমেটিক্স কিভাবে মেলান, মানে এই সমীকরণ আর এবারের সমীকরণ কি মেলাচ্ছেন? সাখাওয়াত থাকবেন শেষ পর্যন্ত নির্বাচনে, আইভি সাখাওয়াত দুজনই থাকবেন লড়াইয়ে শেষ পর্যন্ত? দেখেন, আমি একটা কথা বলি, নির্বাচন গতবারটাও হয়েছে ভালো, এবারটাও ভালো হবে। নারায়ণগঞ্জের কথা উঠলেই মিডিয়া নারায়ণগঞ্জকে একটা অন্য জায়গায় দাঁড় করায়। গতবার যখন নির্বাচন করলাম, সারা বাংলাদেশে মনে হলো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে। নারায়ণগঞ্জে কোথাও কিন্তু ধাক্কা ধাক্কি হয়নি, একটা সেন্টারের সামনে ধাক্কা হয়নি যে কেউ কাউকে ধাক্কা দিয়েছে, তাও হয়নি। কিন্তু এরপর আমার বড় ভাই মারা গেলেন, উপনির্বাচন হলো, সব দল মিলে কিন্তু বড় ভাইয়ের বিরুদ্ধে খেটেছে, সে জাতীয় পার্টিতে দাঁড়িয়ে করেছে। আমি নিজে প্রকাশ্য নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে কিন্তু উনি আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন এস আকরাম সাহেব, ওনাকে হারিয়ে এসছে। কিন্তু মানে এর কোনো প্রমাণ আছে কিনা জানি না, কিন্তু অনেকেই বলেন যে এটা পুরোপুরি নাকি ওসমান পরিবারের উপর নির্ভর করে, যে নারায়ণগঞ্জে কোনো ধাক্কাধাক্কি হবে কি হবে না। হ্যাঁ, সেটা আপনি ব্যাপারটা দেখেন। আমি একটা কথা বলি আপনাকে, নমিতা তৈমুর ভাইকে সাক্ষী রেখেই বলছি, অনেকে অনেক কথা বলে, বলতে তো কোনো ট্যাক্স লাগে না মুখে, না বলতেই পারেন আপনি। 2001-এর পরেরটি আসেন, একটু আগে আসেন, 16ই জুন আমাদের উপরে বম ব্লাস্ট হলো, 20 জন মানুষ মারা গেল, আমার এই হাত খুলে পড়লো, আমার পা ঝাঁঝরা হয়ে গেল। কই, আমরা কি তো ক্ষমতায় ছিলাম তখন? বিএনপির কাউকে মেরেছি? বাদ দেন, দেশ ছেড়ে যেতে হয়েছে, বাঁচতে হয়েছে, কারণ যারা মেরেছিল তারাই ক্ষমতায় ছিল। ওকে, নেত্রীর নির্দেশে দেশ ছেড়ে চলে গেছি। এরপর তো আবার দেশে ফিরলাম। আমার বড় ভাই সেলিম ওসমান, উনি কোনো সময় রাজনীতি করেন নাই, তৈমুর ভাই জানেন, উনি কমপ্লিটলি বিজনেসম্যান, সবাই ওনাকে ভালোবাসে, সম্মান করে। ওনার ফ্যাক্টরিতে ঢুকে
300 গরুর, বোবা প্রাণী গরুর বিএনপির ক্যাডাররা বোবা প্রাণী গরুর দুধের বান ব্লেড দিয়ে পুচিয়ে পুচিয়ে কেটে দিয়েছিল। রাজহাঁসগুলি ছিল ওর বড় বড় সাদা রাজহাঁস, অর্ধেক করে গলা কেটে দিয়েছিল। পুরা কেটে ফেলে খেয়ে ফেললে কিন্তু সমস্যা ছিল না। 3 কোটি টাকা ক্যাশ লুটে নিয়ে গেছিল। এই যে ওনার এমপিরাই। আমার বাড়ির এমন কোনো মহিলা নাই যাদের নামে ডাকাতি ছিনতাই মামলা দেওয়া হয় নাই। আমার মাকে এক কাপড়ে বেরিয়ে আসতে হয়েছে বাসার থেকে। আমাদের বাসার ভিতরে যে আগুন দিয়েছে, দিয়ে দাঁড়িয়ে পেশাব করেছে, কই ক্ষমতা এসে কাউকে মেরেছি, একটা থাপ্পড় দিয়েছি কাউকে? দেই নেই। কিন্তু আমরা ক্ষমা করতে জানি, বিকজ আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করেন। একটা জিনিস আমি বুঝি, 2001-এর আগের শামীম আর আজকের শামীম এক হতে পারে না। কারণ আমার জীবনের পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন আমার নেত্রী শেখ হাসিনা। আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলতে চাই, কারণ আমি কালকে বাঁচতে নাও পারি। আমি শেখ হাসিনা সম্বন্ধে জানাতে চাই মানুষকে, আমাকে যদি একটু সুযোগ দেন দয়া করে। 2001-এ আমি খুব হতাশ ছিলাম। আমাকে 18 ঘন্টা কাজ করতে হতো আমেরিকাতে, পেট্রোল পাম্পের থেকে আরম্ভ করে এমন কোনো কাজ নাই যে আমি করি নেই। বাথরুম পর্যন্ত পরিষ্কার করেছি। আমার বড় ভাই সেলিম ওসমান গেছে, যে বলেছে তুমি $3 লাখ রাখো, এই দোকানটা কিনো। নো, লেট মি সি দ্য ওয়ার্ল্ড। মাত্র তো সমুদ্র থেকে এসে পুকুরে পড়েছি, একটা ডোবায়, দুনিয়াটা দেখতে দাও। তো দেখেছি। তখন আমি আমার নেত্রীকে বললাম আপাকে যে আপা কি লাভ হলো? আমি দেখলাম সজীবদের জয়েরও এর চেয়েও খারাপ অবস্থা। ওনার সাথে আমি অনেক কথা বললাম, কারণ আমি ওনাকে মায়ের মতো ভালোবাসি। মায়ের চেয়ে কম ভালোবাসি না, মায়ের চেয়ে বেশি ভালোবাসি এটা বললে মিথ্যা হবে, কিন্তু মায়ের চেয়ে কম ভালোবাসি না। উনি আমাকে অনেক কথার পরে একটা কথা বললেন, দিট ইজ মাই টার্নিং আমার লাইফে। যে হতাশ হয়েছ? আনাম জি হয়েছি। বলে যখন হতাশ হবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বা, আর যখন রাজনৈতিকভাবে হতাশ হবা জাতির পিতার জীবনী পড়বা। এই যে এই কথাটা আমার মাথায়, এই কথাটা লেগেছে। শামীম ওসমান, আপনার সমীকরণটি জানতে চাচ্ছিলাম। 2011-তে কিসের ভিত্তিতে বলেছিলেন তৈমুর আলম খন্দকারকে বসে করতে হবে, আর এবার থাকবেন কিনা সবাই প্রতিদ্বন্দ্বিতা? জি। এরপরে কিন্তু যখন এই 2013-এর আগে যারা গণতন্ত্রের কথা বলছেন বিএনপি, আমি হিট করতে চাই না। কি গণতন্ত্রের কথা বলেন ওনারা? কোন লজ্জায় বলেন? তৈমুর ভাই দাঁড়ান নাই কারণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে বিএনপি, তাই ওনারা বলছেন ওনারা অনুগত। ওনাদের এমপি কালাম সাহেবকে দাঁড়াতে বলা হয়েছে, গিয়াস সাহেবকে দাঁড়াতে বলা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে গিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী যদি দেখেন যে নৌকা আপনার এলাকায়, যে নৌকা মার্কায়, মানে তৈমুর আলম খন্দকার, আমি বলে দিচ্ছি আপনাকে, দেখেন আমি তৈমুর ভাই শেষ করি, তারপর আপনি বলেন। তো ওই দুজনে কিন্তু দাঁড়ান নাই। ওনাদের ম্যাডাম ম্যাডাম বলে আত্মচিৎকার করছেন, দাঁড়ান নাই কিন্তু কেউই। আমরা আমার পছন্দের প্রার্থী আইবি ছিল না, বাট আমার নেত্রী শেখ হাসিনা আমার আদর্শ। আমি একটা জিনিস বুঝি, যেখানে আমার চিন্তার শেষ ওইখান থেকে আমার নেত্রীর চিন্তা শুরু। সো সেইখানে কিন্তু শামীম ওসমান, আপনি যদি 2001-এর সাথে 2016-কে তুলনা করেন, তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন যে কেন বিএনপির কোন নেতা এখন আমি আপনার সাথে সর্বক্ষমতা সম্পন্ন আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াতে সাহস পান না। ওনাদের উত্তরটা দিয়ে দেই। জি। ওনারা সবাই বললেন দেশে নির্বাচনের পরিস্থিতি নাই। ওকে, ওনাদের খালেদা জিয়া, উইথ রেসপেক্ট ম্যাডাম খালেদা জিয়া, উনি ওনাদেরকে রিকোয়েস্ট করলেন, কাকুতি করলেন, আকুতি করলেন, পেপারে দেখেছি, আমি তো ওখানে যাই নাই। কালাম সাহেবকে বললেন, তৈমুর ভাইকে বললেন, গিয়াস সাহেবকে বললেন, কেউ দাঁড়ালেন না। উনি সাকাত সাহেবকে দাঁড়ালো। সাকাতকে আমি খারাপ লোক বলবো না, কারণ উনি মানে এখন টেস্ট হন নাই। মজার ব্যাপারটা কি জানেন তো? কালাম সাহেবের ছেলেও দাঁড়িয়েছে কমিশনারে, গিয়াস সাহেবের ছেলেও দাঁড়িয়েছে কমিশনারে, তৈমুর ভাইও কমিশনারে দাঁড়িয়েছে। আমার ভাই বারবারই কমিশনে নির্বাচিত হয়। তাহলে ওনার ভাই বিএনপি যুব দলের নেতা, আজকে থেকে তো হয় না, আজকে তো না, দীর্ঘদিন যাবত সে নির্বাচিত। দ্যাটস দ্য পয়েন্ট। দীর্ঘদিন যাবত নির্বাচিত। তাহলে আওয়ামী লীগ যদি ভোট নিয়েই যেত, তৈমুর ভাইয়ের ভাই কিন্তু যুব দলের মেন নেতা। টু বি অনেস্টলি, মার ধর যায় খায়, রাস্তাঘাটে যা হইচই হয় তৈমুর ভাই করে, এটা আমি অস্বীকার করব। আমি যেই দল করুক না কেন, সেই দলটা যদি সমীকরণটি এখনো বললেন না, একটা বিরতি নিয়ে সমীকরণ যেটা হচ্ছে, যেটা আমি শুনেছি, বিএনপির কে সেই সময় জামাত বিএনপি সব মিলে যে যারা তৈমুর ভাইকে পছন্দ করে, তারা যে একটা জিনিস বুঝিয়েছে যে শামীম ওসমানের সাংগঠনিক ক্ষমতা খুব বেশি। সো সে পাশ করে যাচ্ছে। যদি সে পাশ করে যায়, এই ঢাকা ডিভিশনে আমাদের জন্য রাজনীতি করা কঠিন হবে, স্পেসিফিকলি জামাত। ঠিক আছে? তো সেই কারণে ওনাকে বসানো হয়েছে। এই জিনিসটা আমাকে তো আমার অপোজিশনের খবর রাখতে হবে। এবারের সমীকরণ কি বলে? এবারের সমীকরণ এইটা, বিএনপি এবার নির্বাচনে সিরিয়াস, শেষ পর্যন্ত এইবারে সিরিয়াস, কিন্তু ওনাদের দলের একটা গ্রুপ চেষ্টা করবে একটা সিচুয়েশন ক্রিয়েট করতে কিছুদিনের মধ্যে, নিজেরা গন্ডগোল করে
তারা একটা জিনিস প্রমাণ করতে চাবে যে নির্বাচন কমিশনের আন্ডারে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সেই কারণে আমাদের নেত্রীর নির্দেশ আছে, যদি মাথায়ও কেউ বাড়ি দেয় বিএনপির পিছন, কারণ ওরা তো মানুষ জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলে, 185 জন মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেললো যেই দলটা, যারা বোম মেরে 21শে আগস্টে শেখ হাসিনাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, সে তো কালকে নারায়ণগঞ্জে বোম মারতে পারে। বাট নেত্রীর নির্দেশ হচ্ছে যা কিছু হোক ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে, জনগণকে তার ভোটের অধিকার দিতে হবে। আমরা দেখি জয় পরাজয় কার হয়। সো আমি বিশ্বাস করি তারা কোনো কৌশল করে এইবার আর নির্বাচন সরে যেতে পারবে না। একটা বিরতির পর ফিরে তৈমুর আলম খন্দকারের কাছে এই জবাবগুলো নিশ্চয়ই শুনবো, আর শুনবো যে এরকম আশঙ্কা যদি থাকে তাহলে আবার সেনা মোতায়েন নিয়ে এত আপত্তি বা কেন, মানে এই ধরনের সন্ত্রাস বা সাজানো কোনো নাটকের আশঙ্কা যদি থাকে। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। তৈমুর আলম খন্দকার, শামীম ওসমান গতবারের নির্বাচনের একটা সুন্দর সমীকরণ দাঁড় করিয়েছেন। তিনি বলছেন যে বিএনপি জামাত, বিশেষ করে জামাতে ইসলামীর একটা আশঙ্কা ছিল যে শামীম ওসমান জিতে যেতে পারেন, এবং সেই কারণেই আসলে আপনাকে নির্বাচনের আগের দিন বসে যেতে হলো, এবং তিনি এটা জানতেন বলেই বারবার আপনাকে ফোন করে সাবধান করছিলেন। তো এবার মানে এই তত্ত্বটি আপনি কিভাবে দেখেন তা তো একটু বলবেনই। আর আমি জানতে চাই যে এবার তো 20 দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন কাহান, তো জামাত আপনাদের সঙ্গে নির্বাচনী প্রচারণায় 20 দলের প্রার্থীরা যোগ দিচ্ছেন, এলডিপি এবং কল্যাণ পার্টি আবার তাদের প্রার্থী ওঠাতেই ভুলে গেছেন, এটাও নিশ্চয়ই জানেন। জি জি, আমি কিছু কথার জবাব দিয়ে দিই, কারণ এটা রাজনীতির ব্যাপার। তো এই শুধু শামীম ওসমান না, আওয়ামী লীগের বা সরকারি দলের কোনো নেতার যাকেই যেই প্রশ্নই করেন না কেন, তারা এই বিএনপির বিরুদ্ধাচরণ করে তারা তাদের কথাটা শুরু করবে। কিন্তু তারা যে কি পরিমাণ অত্যাচার নির্যাতন করছে বা করে, এটা তারা কিন্তু এটা ভুলে গেছে। এই যে 16 জুনের যে 85 হত্যাকাণ্ড হইল, খুবই আমরা আওয়ামী লীগ কার্যালয়ের উপর হামলা, এবং খুবই পৈশাসিক। আমরা চিন্তা করছি যে আমরা সেখানে যাব তাদের। এর মধ্যে বিবিসিতে নিউজ আসছে যে ঘটনার মূল নায়ক তৈমুর আলম খন্দকার এখনো পলাতক, ধরাছোঁয়ার বাইরে। এই মোকদ্দমায় আমি প্রধান আসামি। এই 16 জুন, এটা কি আমার উপরে অত্যাচার না? প্রধান আসামি ছিলাম 14 বছর পরে খালাস, প্রধান আসামি ছিলাম। খালাস হলেন? আচ্ছা, এই আমলে। কিন্তু এই আমলে তো এই যে 14 বছর আমার মাথার উপরে এই 20 জন লোক 22 জন লোক হত্যার একটা আমার বিবেকের কাছে আমার। তুমি বড় ভাই একটা প্রশ্ন করি, কোনটা বেশি চাপ, যে এই মামলাটা খেয়ে আপনার মানসিক চাপ, না আমরা যারা আহত নিহত হইলাম আমাদের? আমি কিন্তু প্রথমেই বলছি রক্তের উপর শোয়া রাখছি। আমি কিন্তু প্রথমেই বলছি যে এই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এবং পৈশাসিক। এটাকে কোনোদিন সমর্থন, মামলাটাতে চাপ খেলেন, এটা কোনো সমর্থন, গরম রক্তের উপরে শুয়েছিলাম, এটাকে কোনো মতে সমর্থন করি না, কারোর জন্য না। বিএনপি জুয়েলারি মামলার আসামি না। তোমার লগে বিরোধিতা থাকতে পারে, কিন্তু তোমাকে বোম মাইরা মেরা ফেলতে হবে এই ধরনের আমি বিশ্বাস করি না। এটা আপনি করেন না, কিন্তু আপনার দলের জড়িত ছিল। রাখো, শেষ করি। কিন্তু 15 বছরে কি বের হয়েছে যে কারা জড়িত ছিল? হ্যাঁ, তারপরে যারা প্রকাশ পাইছে, এবং সে একটা কথা বলছে যে আমার বাড়ি দিকে প্রস্রাব করছে, এগুলো আমরা শুনছি, যেটা সেই লোকটা এখন তাদের সমর্থনে চলে না। এটা নারায়ণগঞ্জে মানুষ ভালো বলতে পারে, যাক ওই কথাও আমি চাই না। আমরা মিছিল করতেছি নারায়ণগঞ্জ শহরে, শামীম ওসমানের অর্ডার ছাড়া আমাদের উপরে গুলি হইতে পারে, এটা তখন বিশ্বাস করা কঠিন হয়ে গেছে। তখন আমি শুনছি যে সিদ্দিকগঞ্জ থানায় সে বসা ছিল, আমার নির্ভরশীল সত্য মিথ্যা হইতে পারে, কিন্তু গুলিটা হয়েছে, এই গুলিটা আমার শরীরে, মিছিলের মধ্যে আমার শরীরে সম্পূর্ণ শরীরে গুলি আছে, আর যে লোকটা ইব্রাহিম করে নাম, তার এই গলায় লাগছে, সে মারা গেছে। তো অত্যাচার নির্যাতনের প্রশ্নে যদি আমরা ফিরিস্তি দিই, যে এখনো যে আমাদের কি পরিমাণ লোক জেলে আছে, কি পরিমাণ লোক এই প্রশ্ন করি আপনাকে, আপন ছোট ভাই সাব্বির নারায়ণগঞ্জে সবার কাছে প্রিয় লোক ছিল, ঠিক আছে? জি, সাব্বিরকে মেরেছে কারা? আচ্ছা, না এটাকে উত্তর দেন। সেটা কিন্তু আওয়ামী লীগের, আপনি তো সেখানে আপোষ করছেন। আমি আওয়ামী লীগের কিন্তু সেখানে আসামি করি নাই, বুঝছি? তোমাদের নাম কিছু বলছি, মানে উনি বোধহয় আপত্তিটা করছেন সেখানে যে আওয়ামী লীগের উপর একটা, আওয়ামী লীগের কার্যালয়ে এরকম একটা ঘৃণ্য হামলা ঘটলো। আমি তো বিভাগে ভালো মানুষ মনে করি, আমি কিন্তু আশা করে বলেছি নারায়ণগঞ্জ বিএনপির সভাপতির নামে প্রধান আসামি করে মামলা দেওয়া হলো। আমি সেন্সলেস, আমি তো হাসপাতালে, ঠিক আছে, মামলা হয়েছে, কিন্তু ওনার আপন ছোট ভাইকে ওনার দলের এমপি তো মারিয়েছে। আমার ভাই যে হত্যা হইলো, সেটাও শুধু এই অন্যায় অত্যাচার, মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়া
চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ আমাদেরকে করতে গিয়ে আসলে সে এই মৃত্যু হয়েছে। হত্যার খতিয়ান নিয়ে যদি আমরা নারায়ণগঞ্জের আলাপে যাই তাহলে নির্বাচন নিয়ে আলাপ করা আচ্ছা, সম্ভব হবে না, কারণ তখন নির্বাচন, আমাদের আচ্ছা, টকি হত্যা, সাত খুন, বিভিন্ন আলাপই করতে হবে। কাজে আমি সেদিকে যেতে চাইছি না। নির্বাচনে এখন কত হলো শামীম ওসমান জামাতের একটা চাপ ছিল আপনার উপরে, সেটা বলছেন শামীম যে ওসমান। ব্যাখ্যাটা আমি সেটা সে আগেও বলছে, সত্যি কথা বলেন এবার। আগেও বলছে আমার কাছে জামাত কোনো বিষয় না। আমার দলের কাছে কাছে, আপনার দলের কাছে আমার কাছে বিষয় হলো দেশনেত্রী খালেদা জিয়া। জি আমি যেটা 3 তলার থেকে দেখি, তিনি এটা 10 তলার থেকে থাকেন, 12 তলার থেকে, 17 তলার থেকে দেখেন। তিনি যদি মনে করে থাকেন যে তার ক্যান্ডিডেট তৈমুর আলম খন্দকার, এবং এই কনফিডেন্স নিয়ে উনি করছেন যে তৈমুর আলম খন্দকারকে আমি যে নির্দেশ দেবো সেই নির্দেশ সে পালন করবে, তার মনে যত ব্যথাই থাক। আপনি পাশাপাশি আরেকটা নির্বাচন কিন্তু সিটি কর্পোরেশন হয়েছে, সেটা কুমিল্লার যে মেয়র প্রার্থী ছিল সাক্কু, তাকেও কিন্তু দলের থেকে বলা হয়েছিল তুমি নির্বাচনটা করো না। সে কিন্তু গুলশান অফিসে স্বীকার করে গিয়া কুমিল্লা থেকে পদত্যাগ পাঠায় দিয়ে সে কিন্তু নির্বাচনটা করছে এবং নির্বাচিত হয়েছে। তো এখন প্রশ্ন, এটা ম্যান টু ম্যান ডিফার করে। কেউ দলকে দলের জন্য কিছু দিতে চায়, আর কারো কিছু দায়িত্ব খালি দলকে ভোগ করে নেওয়া। এখন আমি বারবারই বলছি, এখনো আমি জানি না যে কেন আমাকে বসাই দিছে, এবং আমি এটা জানতেও চাই না। সে গোপনে আমার কাছে। এবার জামাত নির্বাচনী প্রচারণায় আপনাদের সাথে আছে কিনা? 20 দল একসাথে এই নির্বাচন হচ্ছে, যদিও এলডিপি এবং কল্যাণ পার্টি দুজন প্রার্থী আছে। 20 দল আছে আপনাদের সাথে? কথাটা বলি, 20 দল আছে, 20 দলের নেতৃবৃন্দ সবাই আছে, এবং আমি নারায়ণগঞ্জ 20 দলীয় নারায়ণগঞ্জ জেলার কনভেনার। আমার সভাপতিত্বে কয়েকদিন আগে, 2-3 দিন আগে একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে জামাতের যে আমির মাওলানা মঈনুদ্দিন, সেটা পত্রিকায় ছবি আছে, সে উপস্থিত ছিল, এবং আমি আজকে পত্রিকায় দেখছি যে তারা সেখানে ওয়ার্ক করতেছে। এখন জামাতের কেন্দ্রীয় নেতা যারা আছে তারা তো একটু অসুবিধার মধ্যে আছে, তারা তো ফ্রি মুভমেন্ট করতে পারে না বিভিন্ন কারণে। সেই অবস্থায় এটা অন্য একটা কিছু হইতে পারে, কিন্তু জামাত আমাদের ক্যান্ডিডেটের সাথে আছে। আমি সে তাকে নির্বাচনে ওয়ার্ক করতেছি নারায়ণগঞ্জে, এটা আমি 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 তো খুশি হয়ে গেছিলাম যে আপনারা জামাত ছেড়ে দিয়েছেন। আর 20 এখনো দলে জামাত জামাত ছাড়েন আছে নাই আপনারা? না, অবশ্যই। জামাত তো এটা এবং রাষ্ট্রীয় আমার দলীয় পলিসির ব্যাপার। বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় যাবে শোনা জামাতকে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত তারা নিষিদ্ধ না করবে, তারা তো নিষিদ্ধ করতে পারে না। এটা তো জামাত তো সরকারি দলের একটা ট্রাম্প কার্ড, এটা শুধু আমাদের বিরুদ্ধে ব্যবহার করে। কিন্তু আজকে তাদের ক্ষমতা আছে, সেই ক্ষমতা এত আজ পর্যন্ত তারা জামাতকে নিষিদ্ধ করে। এটা এটা হ্যাঁ, আইন তো তোমাদের হাতে, আইন তো তোমরা বানাও, পার্লামেন্টে তোমাদের হাতে, পার্লামেন্টে কোনো বিরোধী দলের অনুমতি নেই। সেই পার্লামেন্টে তো তারা সবই করতেছে, এমন কোনো আইন নাই তারা না করতেছে। কিন্তু এটা জামাতকে নিষিদ্ধ করে তারা আইন করবে না। কেন করবে না? জামাত তাদের প্রয়োজন আছে, তাদের প্রয়োজনে জামাত কাজে লাগে। আমি আপনার কাছে জানতে চাই যে বিএনপির একদিক থেকে তো খুবই সুবিধা আছে, মন্ত্রিত্ব এবং এমপি হওয়ার আইনি বাধা না থাকায় আপনাদের বড় নেতারা প্রায় সবাই নারায়ণগঞ্জে যাওয়ার কথা ভাবছেন, সেটা জানা যাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরই মধ্যে গেছেন, গয়েশ্বরচন্দ্র রায় নিয়মিতভাবে যাচ্ছেন। বেগম খালেদা জিয়া নাকি যাবেন শোনা যাচ্ছে, আপনি কিছু জানেন? না, সেটা এই ব্যাপারে তার সাথে আমাদের কোনো কমিউনিকেশন হয়নি। তিনি যদি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তো আমরা প্রস্তুত আছি তাকে ওইভাবে যথাযথ মর্যাদার সাথে নারায়ণগঞ্জে রিসিভ করার। সে পরিবেশ এবং সেই অবস্থান আমাদের আছে। ইতিপূর্বে যে তিনি নারায়ণগঞ্জের উপর দিয়া বিভিন্ন জেলায় গণসংযোগ করার জন্য গেছেন, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাবেশ আমরা ঘটাইতে পারছি, 2টা সফল জনসভা আমরা করতে পারছি। এবং উনি যদি একদিন আগেও বলেন তিনি যেতে চান, সেই ব্যবস্থা আমাদের কাছে। 2015 সালের সেই 3 মাসের অবরোধের পরে একটা দীর্ঘ সময় ধরে আমরা আসলে ঢাকার বাইরে খালেদা জিয়ার কোনো সমাবেশ, সভা, জনসংযোগ সেভাবে দেখছি না। আপনি কি মনে করেন যে একটা দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে যে এটা একটা সুযোগ বিএনপির জন্য? শোনেন, খালেদা জিয়া এই একটা সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি যাবেন কি যাবেন না সেটা তার ইচ্ছার উপর নির্ভর করে, এবং আমাদেরও একটা মতামতের উপর অবশ্যই গুরুত্ব বহন করে। ঢাকা সিটি কর্পোরেশনের আপনি নির্বাচনের ব্যবস্থা দেখেন, তিনি কিন্তু গণসংযোগে বেরিয়েছিলেন, তার গাড়িতে কিন্তু হামলা করা হয়েছে, এবং আমরা শুনছি যে হামলা করছে তার সাংগঠনিক প্রমোশন হয়েছে, তার বিচার হয় নাই। এখন এই আপনারা গাড়ির তলে মানুষ মারি বিএনপি যদিও মানে ছবি ছাপা হয়েছিল রীতিমতো অস্ত্র সহ, সেই গোল গোল করে সেই সব, এবং সেই বিচারটা হয় না। আমি শামীম একটা রাজনৈতিক দলের নেতা, আমি একটা ছোটখাটো নেতা। আমার সাথে কেউ যদি বেয়াদবি করে তো শামীম ওসমান অবশ্যই তাকে বলা উচিত যে তৈমুর ভাইয়ের সাথে কেন বেয়াদবি করলে। আর আমিও যদি শুনি যে শামীমের সাথে আমার কোনো লোক বেয়াদবি করছে, তাকেও আমার শাসানো উচিত, এটাই শিষ্টাচার হওয়া উচিত। এখানে মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী ছিলেন। বড় ভাই সাথে প্রশ্ন করব, যেহেতু আপনার কাছে তো আমি তো আপনার ছোট ভাই, খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার গাড়িটা হামলা হইলো, আমরা আশা ছিলাম যে হামলাটা করলো
তার একটা বিচার এই দেশবাসী দেখবে। ঠিক আছে, আমি শুধু একটা ছোট্ট প্রশ্ন করি আপনাকে, যেহেতু শিষ্টাচারের কথা বলেছেন, আপনি আমার বড় ভাই। 21শে আগস্টে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য, আজকের প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য গ্রেনেডের পরে গ্রেনেড মারলেন, এটা নিন্দনীয়, অত্যন্ত নিন্দনীয়। আমি বলি একটু, আইবি চাচি সহ 24 জন মানুষ মারা গেলেন। দেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, শিষ্টাচার দেখাতে গেছিলেন প্রধানমন্ত্রী? আমি যতটুকু জানি যেতে চেয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, যেতে চেয়েছিলেন, But she was not allowed. ইট ইজ নট প্রুভেন যে উনি গেছেন। উনি ইচ্ছা প্রকাশ করছেন, এটা আমার এবার আরেকটা ওই সময় আমি শিষ্টাচার, একটা সরকারি দায়িত্বে ছিলাম, এটা আমার কাছে যেই ইনফরমেশন, নেত্রীকে তিনি যেতে চেয়েছেন, কিন্তু আপনাদেরটাই মানলাম, যেই নেত্রীকে, আমার নেত্রী শেখ হাসিনাকে মারার জন্য যারা আজকে সব বেরিয়ে আসছে, তাদেরই বাড়ির ম্যাডাম খালেদা জিয়ার ছেলে কোকো মারা গেলেন। আমি ওনার বেস্ট নসিব করুক। আমার নেত্রী শেখ হাসিনা বাড়ির গেটের সামনে গেলেন প্রধানমন্ত্রী হয়ে। কোথাকার শিষ্টাচারের কথা বলেন যে গেট খুললেন না, বাইরের থেকে হইচই করে বলেন? আপনারা যদি শিষ্টাচারের কথা বলেন, আমার তো মনে হয় মানুষ লজ্জা। আবার যদি নারায়ণগঞ্জ নির্বাচনে ফিরি, তৈমুর আলম খন্দকার, কেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে, যাকে মানুষ সদ্য চিনতে শুরু করেছে বলে সংবাদ মাধ্যমগুলো বলছে, তাকে কেন মানুষ ভোট দেবে সেলিনা হায়াত আইবির বদলে? ওই প্রশ্ন নিয়ে আমি যাব শামীম ওসমানের কাছেও, আপনি আপনার যুক্তিগুলো যদি। আমার যুক্তি হলো এই যে সরকার এই নির্বাচনী ব্যবস্থাটাকে রাজনৈতিক করে ফেলছে। আগে যে নির্বাচনটা হইতো, আপনি যে ব্যবস্থার কথা বলেন যে সবাই নৌকায় ভোট দিয়েই দিবে ব্যালট, তাইলে তো আমি কথাটা শেষ করতে দেন। আমি আগে পরিস্থিতিগত কথাটা বলি, যে আগে যে স্থানীয় সরকার নির্বাচনটা হইতো, সেটা মানুষ, প্রার্থী যারা হওয়ার ইচ্ছা ছিল, তারাই বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে যাইতো, সর্দার মাতবর প্রধান আত্মীয় স্বজনের যে মামা না মামার মামা তো ভাই, তাকে মামাকে ডাকতো, তাকে কনভিন্স করার চেষ্টা করতো। কিন্তু এখন কিন্তু সেটা প্রয়োজন হয় না। এখন ওই দলীয় ব্যানারে নির্বাচন করতে হলে ওই ঢাকা আইসা তদবির করলেই চলে, যত হয়েছে ঢাকা থেকে হয়। তো ওই তদবিরের ফলে জনগণের কোনো লাগে না। এখন নির্বাচনটা হবে মার্কার, রাজনীতির। মানুষ গণতন্ত্রের পক্ষে দেবে না গণতন্ত্রের বিপক্ষে দেবে। আজকে বিএনপিকে যত অপবাদেই করুক, এই দোষারোপ করা হোক, বিএনপি কিন্তু একটা জিনিসের জন্য লড়ছে, সেটা হলো গণতন্ত্র। এই দেশে গণতন্ত্র কিন্তু বিএনপি ফিরাই দিছে, এবং বিএনপি এই বারবার এই দেশে বিভিন্ন সময় নির্বাচিত হয়েছে। এখন যদি মানুষ মনে করে যে দেশে গণতন্ত্র দরকার, পুনরুদ্ধার হওয়া দরকার, দেশে একটা নির্বাচনী ব্যবস্থা আসা দরকার, এবং এই ধানের বিষয়ের প্রতি মানুষ যদি, মার্কাটার প্রতি মানুষ আস্থা আসে, আস্থা মানুষের আসেই, কারণ প্রমাণ করতে অতএব আমরা চিনি দেশনীতি খালেদা জিয়ার নির্দেশ, এবং আরেকটা চিনি হলো মার্কা। এর বাইরে আমাদের কোনো কথা বলার কোনো সুযোগ নেই। শামীম ওসমান, আপনার কাছে অনেকক্ষণ ধরে আসছি না, আপনি যদি বলেন যে আপনি মনে করেন যে সেলিনা হায়াত আইভী মেয়র হিসাবে কি কি কাজ করেছেন যে কারণে তাকে আবারও পুনর্নির্বাচিত করা উচিত? এই নির্বাচনটা কাজের উপর ডিপেন্ড করে না, এটা কমপ্লিটলি পলিটিক্যাল ইলেকশনস। গতকাল আমি যদি একটু ভুল না বলি, আমি দেখলাম যে ডেমোক্রেসি ওয়াচ, আমেরিকান যে সংগঠনটা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ওয়াচ, ওরা একটা, ওদের আমেরিকার তো আবার তৈমুর ভাইদের প্রিয় বেশি, তো ওনাদেরটাই বলি। তো ওনারা আশা করছিলেন হিলারি আসবে, আমরাও আসবো। এর আগে মোদি যখন পাশ করেছিল মিষ্টি খাইয়েছিলেন, হিলারির জন্য অনেক দোয়া করেছেন। যাই হোক, ওনাদের যার জন্যই দোয়া করেন সেই ব্যাচেরই ডুবে। আচ্ছা ঠিক আছে, আমি ওই তর্কে যেতে চাই না। সাধারণ সম্পাদক ওই ঢাকা আমেরিকাতে বসে আসছিল ওনার প্রচার করা। আচ্ছা ঠিক আছে। তো সেখানে ওদের ওয়াচে যে রিপোর্টটা এসছে, যে এখন বর্তমান যে অবস্থা, 38% ইন ফেভার অফ আওয়ামী লীগ অ্যান্ড অনলি 5% ইন ফেভার অফ বিএনপি। এটা কালকে ওদের ওয়াচে এসছে। এটা ওদের, আমাদের মতামত। এখানে প্রথম কথা আসেন, মানুষ খালেদা জিয়া নারায়ণগঞ্জ যাবেন না। তৈমুর ভাইও জানেন রেজাল্ট কি হবে। 100% ফ্রি ফেয়ার ইলেকশন হবে। নারায়ণগঞ্জ যাবে না কেন? কারণ উনি ওনার নিরাপত্তা নিয়ে না, নিরাপত্তা কিছু না, ওনার নিরাপত্তা আমি দিব। আমরা নিজেরা ওনাকে রিসিভ করবো, জানা আমি বলছি। বাট উনি যেতে পারবেন না, কেন জানেন তো? ওনারা রিজেক্টেড হয়ে গেছেন, ওনারা বুঝেছেন। আমি একটু শেষ করতে দেন, আমি শেষ করে। ওনাদের জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছেন ওনারা 3 মাসের রাজনীতি জামাতের চাপে পড়ে। যারা ওনাদেরকে চালিয়েছিল তখন, চালিকা শক্তি ছিল জামাত, বিএনপির হাতে হ্যান্ডেল ছিল না, জামাতের হ্যান্ডেল ছিল, খালেদা জিয়া গাড়ি চালিয়েছেন। উনি বলেছেন ম্যাডাম জিয়া 12 থেকে দেখেছেন, 12 থেকে। মনে করেন আপনার রাজনৈতিক সমীকরণ বলে যে ধানের শীষের ভোট শেষ হয়ে গেছে? আমি বলি না, শেষ হয়নি, কিন্তু কমে গেছে প্রচুর আকারে। কারণ মানুষ হিংসাকে পছন্দ করে না, মানুষ কিন্তু ভেরি ইন্টেলিজেন্ট। সবার সাথে, যেই প্রার্থী আইবি গেলেও হাসে, সাখাওয়াত গেলেও হাসে, আপনি যান, আপনি গেলেও হাসবে, ও কিন্তু বুঝে দিবে না। বাট ও জানে, এদেশের মানুষ জানে কি করতে হবে। কেন? উনি দেখেছে এই মানুষ যে শেখ হাসিনা শান্তি প্রতিষ্ঠা করছেন,
দেশের ইকোনমিকে আজকে 7.1 নিয়ে গেছেন, মানুষের পেটে আজকে ভাত আছে, পদ্মা সেতু নিজের পয়সায় হচ্ছে, আজকে দেশ সামনের দিকে তরতর করে এগিয়ে যাচ্ছে। আর অপোজিটে যিনি ছিলেন, উইথ রেসপেক্ট আমি বলতে চাই, ওনার ভুল রাজনীতি ছিল যে কোনোভাবেই ক্ষমতায় যাওয়ার জন্য, অন্য কোনো কারণে না, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য মানুষকে আমি পেট্রোল দিয়ে পুড়িয়ে মেরে ফেললাম। বাসের মধ্যে মানুষ ঘুমিয়ে আছে, আমি ঘুমন্ত মানুষের উপরে পেট্রোল ঢেলে দিলাম, আগুন দিয়ে জ্বালিয়ে দিলাম, 185 জন মানুষ মারলাম, 500 জন মানুষকে দগ্ধ করলাম। আপনি আশা করেন কাজে কেমন আপনি করে? মনে করছেন না যে মানুষ মেয়র হিসেবে সেলিনা হায়াৎ আইভী কি করেছেন এই কয় বছর সেটা বিবেচনা করবেন? এখানে বেসিক হবে নৌকা। নৌকা প্রতীক, এখন দেশের উন্নতির প্রতীক। বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশকে স্বাধীন করেছিলেন, তার মেয়ের স্বপ্ন আজকে হচ্ছে, আমাদের নেত্রীর স্বপ্ন আজকে হচ্ছে দেশকে অর্থনৈতিক মুক্তি দেওয়া। এবং উনি এই অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য 19 বার ওনার জীবনের উপর হামলা হয়েছে, বাট উনি থামবার মানুষ না। কেন জানেন তো? আমি একটা কথা বলি, কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ আমি আপনাকে ওত করে বলছি, আল্লাহর নামে শপথ করে, ওনার চেয়ে বেশি আল্লাহওয়ালা মানুষ আমি দেখি নাই, ওনার চেয়ে বেশি বড় দেশপ্রেমিক আমি দেখি নাই। সেই কারণে আপনি একটা জিনিস চিন্তা করেন তো, নমনীতা, আমি তৈমুর ভাইকে জিজ্ঞেস করি, তৈমুর ভাই, আমি আপনি নমনীতা 3 জন বসা আছে এখানে, একটা মহিলা 31 বছর এসে এই দেশে আসলেন, আপনি এক রাতে তার বাবা মা ভাই তার পরিবারের সবাইকে মেরে ফেললেন, তার ছেলেটাও এখানে থাকে না, মেয়েটাও এখানে থাকে না, বোনটাও এখানে থাকে না, সবকিছু ছেড়ে দিয়ে উনি দেশের জন্য কাজ করছেন। কেন? উনি ওনার বাবার স্বপ্ন পূরণ করতে চান, মানুষ এটা আজকে বুঝেছে। সো এই দেশের মানুষের ভিতরেই ওনার স্বপ্ন। আমি একটা বিরতির পর ফিরবো আপনার কাছে, ফিরে জানতে চাইবো যে সেই নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আপনি কি করছেন। আমরা সেই নৌকার প্রার্থীর জন্য আমি একটা হাত জোর করে মানুষের কাছে ভোট চেতে পারবো না, বিকজ আই এমপি। আমি বলবো এই ভোট, আমি শামীম খারাপ হতে পারি, তৈমুর ভাই ভালো হতে পারে, বাট নৌকার কোনো অল্টারনেটিভ নাই এই বাংলাদেশের জন্য। সো আইভির যদি কোনো ত্রুটি থেকে থাকে, সেই ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ রাখবো যে নৌকার জন্য খেয়াল রাখবেন। একটা বিরতির পর ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। তৈমুর আলম খন্দকার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা বারবার সেনা মোতায়েন চাইছেন, শামীম ওসমান পর্যন্ত বলছেন যে আপনারা নাকি এমন একটা নাটক সাজিয়ে ফেলতে পারেন খুব নির্বাচনের আগে আগে যে নির্বাচনের পরিবেশ নেই নারায়ণগঞ্জে। তো তার মানে তো শঙ্কাটা সবপাক্ষিক, যে একটা সন্ত্রাসী ঘটনা ঘটতে পারে, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সে কারণেই কি আপনাদের সেনা মোতায়েন চাওয়া? এবং আপনাদের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ইভেন শামীম ওসমানের প্রভাব ঠেকাতে ব্যবস্থা নিতেও বলেছেন নির্বাচন কমিশনকে, পত্রিকার খবর। একটু শামীম ওসমানের কথাটা একটু টাচ করতে হবে। সেটা হলো, সে বলছে যে নিরাপত্তার ব্যাপারে দেশনেত্রী খালেদা যদি নারায়ণগঞ্জে যায়, তো সেটা তো আমাদের জীবনের বিনিময়ে হলে আমরা একটা নিরাপত্তা দেবো। তো আমি খুশি হলাম সে আমাদের পক্ষে থাকবে, কথাটা বলছে। কারণ এর আগে যখন দেশনেত্রী খালেদা জিয়া ওই খাগড়াছড়ি একটা লং মার্চে যেতেছিলেন, সেখানে কিন্তু এই শামীম ওসমান গোলাগুলি করে 11 ঘন্টা ওনাকে আটক রাখছে। এবং উনি আপোষহীন বলেই, গোলাগুলি হয়নি, খালেদা জিয়া আপোষহীন বলেই তারপরে ওই কিন্তু ওই জায়গাতে ব্যাক করে নাই, তিনি গেছেন নিরাপত্তার কারণে। এখন তিনি যদি মনে করেন, খালেদা জিয়া যদি মনে করেন তিনি আসবেন, এবং আমরা আবার শামীম ওসমান যদি মনে করেন যে তিনি আটকাবেন, তিনি আসলে 11 ঘন্টা আটকেও রাখতে পারবেন। হ্যাঁ, সে আটকাবে, কারণ তার সাথে সরকার আছে। আমরা তো মাইরও খাবো, কেসও খাবো, তা সে আমাদের মাইরও দিবে, তার নামে কোনো কেসও হবে না, সো লং হি ইজ ইন পাওয়ার। এখন কথা রইল যে আমাদের বিরুদ্ধে যে অপবাদ বারবার বলা হয়েছে, পেট্রোল মতো মাইরা আমাদের আসামি করা হয়। এই যে সিদ্ধিরগঞ্জে পুরানো বাস পোড়ায় আগে পোড়াইছে, এটা আবার দ্বিতীয়বার পরে আবার দ্বিতীয় মামলা দিচ্ছে। হেফাজতের মামলাগুলিতে হেফাজতের নেতাদের চার্জশিটে বাদ দিয়ে আমাদের আসামি করে দিচ্ছে। তো অবস্থা তো এই চলছে। তো এখন কথা হলো, আপনি যে কথাটা তারা বলতে চায় যে উন্নয়ন তো একটা রুটিন ওয়ার্ক। উন্নয়ন খালেদা জিয়া কম করে নাই, জিয়াউর রহমান কম করে নাই, যার যেন অবস্থান সেটা উন্নয়ন না। এখন কথা রইল যে সেও একটা কথা বলছে যে উন্নয়নের উপরে ভোট হবে না, ভোট হবে মানুষের চাহিদাটা কি। মানুষের চাহিদাটা হইলো এই যে দেশটা কেন স্বাধীন, মানুষ প্রয়োজন কেন মনে করলো দেশটা স্বাধীন হওয়া দরকার? গণতন্ত্রের জন্য। গণতন্ত্র কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস ফর এই নির্বাচনের আগে আগে কি বিএনপি একটা কোনো ঘটনা ঘটিয়ে নাটক সাজিয়ে অস্থিতিশীল সন্ত্রাসী ঘটনা, নাটক করার যে ম্যাটেরিয়াল সব তো সরকারের হাতে। নাটক যদি করতে হয় তো নাটক সরকার সাজাবে, এটা আমাদের পক্ষে তো আমাদের জানলেই টানাটানি। আমরা তো সবসময়, এই পরশুদিন আমার একটা ভাগ্নে আছে ছাত্রদল করে,
রসু নাম, তারা ঘুমের মধ্যে গিয়ে হ্যান্ডকাপ লাগাই ফেলছে তার বাড়িতে। কে ছিল নিশ্চয়ই, মামলা ছিল নিশ্চয়ই। না ওই মামলাতে যাবি না। আচ্ছা জি, আমি আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই যে এবার পরিবেশ, আপনি কয়েকদিন নির্বাচনী প্রচারণায়ও বেরিয়েছেন আপনার প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে, পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত কেমন মনে হচ্ছে? আমি এখন পর্যন্ত মনে করি পরিবেশ ঠিক আছে। পরিবেশ যদি নির্বাচন কমিশন যদি অতিরিক্ত কোনো কিছু না করে, তো নির্বাচন কমিশন পরিবেশ যদি এইভাবেও চলে, তা আমরা সেখানে রিটার্ন করবো ইনশাল্লাহ। কিন্তু যদি পরিবেশ, তো মধুর সাহেব একটা কথা বলছে যে সুষ্ঠু হবে, সুষ্ঠু হবে, সব সুষ্ঠু হবে, খেলার দিনে এটা সুষ্ঠু হবে না। অন দ্য ডে অফ কম্পিটিশন সেদিন আর সুষ্ঠু হইল না। কিন্তু আপনারা এর আগের বার যখন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তখন বারবার বলছিলেন একটা কারণ, তখন এইসব রহস্যের বাইরে একটা কারণ বলা হচ্ছিল যে আপনারা সেনা মোতায়েন চেয়েছিলেন, সেনা মোতায়েন হয়নি। সেনা মোতায়েন হওয়া এত গুরুত্বপূর্ণ মনে করেন? সেদিন স্থানীয় নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েলও এসে বলছিলেন যে নারায়ণগঞ্জের নির্বাচনটা একটু আলাদা এই কারণে যে সর্বস্তরের মানুষ ব্যাপক পরিমাণে ভোট দিতে যায়, কাজে তারা একরকম নির্বাচন কেন্দ্রগুলো পাহারায় রাখে। এটা কি আপনার সঙ্গে মেলে এই কথা? হ্যাঁ, আমিও মনে করি যেহেতু দল থেকে একটা দাবি উঠছে এবং নির্বাচন কমিশন যদি এবার স্বচ্ছ থাকে, এবং নির্বাচন কমিশনের তো একটা ক্ষমতা আছে সেনায় মোতায়েন করা, এবং তাদের যে প্রার্থী, সরকারি দলের যে প্রার্থী, সেও বলছে সেনায় মোতায়েন করা দরকার, তো এখানে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায় শামীম ওসমান? সরকারি দলের আপনি তো বলছেন যে বিএনপিও নাটক সাজিয়ে ফেলতে পারে, তো নিরাপদ থাকার ব্যাপারটা জন্য কি হচ্ছে যে আমাদের একটু গণ্ডির বাইরে এসে কথা বলা উচিত। দেখেন, আমার মনে হয় যে আমার বয়স 55, তরুণ ভাইয়ের বয়স অবশ্যই আমার চেয়ে বেশি। আমি কিন্তু নিজের রিটায়ারমেন্টের চিন্তা করছি, এবং আমি মনে মনে ঠিক করেছি রাজনীতিতে না মন্ত্রী বানায় করতে হবে। আমি সিরিয়াসলি অপশন নিব, বিকজ অপশন নেওয়াটা উচিত কি যেন এই মরার আগ পর্যন্ত রাজনীতি করতে থাকবো, এটা আমি মনে করি না। বিকজ আমার ছেলে, আমার মেয়ে, আমি দেখেছি অনেক ইন্টেলিজেন্ট আমার থেকে। আমাদের যারা রাজনীতি করতে এসেছিলাম, আমি যে রাজনীতি করতে এসেছিলাম, আমি রাজনীতি করছি কিন্তু একটা ছোট্ট দাবি নিয়ে ক্লাস 8 থাকা অবস্থায়, যে বঙ্গবন্ধু হত্যার বিচার চাই। এটি কিন্তু দাবি ছিল। তুমি বলেন আমরা ক্ষমতা থাকা অবস্থা খালেদাকে আটকে দিয়েছি। আমি কিন্তু যখন 79-তে ফার্স্ট ইয়ারে পড়ি, আমি 7 জন ছেলে নিয়ে জিয়াউর রহমানকে আটকে ফেলেছিলাম এবং ওনার গাড়ির পতাকা ছিঁড়ে ফেলেছিলাম। প্রচণ্ড মার খেয়েছিলাম, ব্যথা পাইনি। কেন? আমার একটা আদর্শ ছিল, আমরা ভেবেছিলাম উনি বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত, আমরা বিশ্বাস করি। তো সেনা মোতায়েনে আপত্তি কেন? আপনি কি গণ্ডির বাইরে গিয়ে মত রাখতে পারবেন? এই যে সেনা মোতায়েন, কথায় কথায় সেনা মোতায়েন, আমরা সভ্য হব না কোনোদিন? আমাদের নিজেদের রাজনীতিবিদরাই রাজনীতিবিদদের সবচেয়ে বড় গালি দিচ্ছে। দেখেন, আমি মানে জিয়াউর রহমান খালেদা জিয়ার গাড়ি আটকে ফেলতে পারে এরকম দোর্দণ্ড প্রতাপশালী ক্ষমতাসীন দলের নেতা যেখানে আছেন আপনার মতো, হ্যাঁ, তারপরে আপনি আবার বলছেন যে বিএনপি নির্বাচন স্যাবোটাজ করতে নাটক সাজাতে পারে। তো এইরকম বিভিন্ন ঘটনা প্রবাহ ঘটে যেতে পারে যেখানে সেখানে সেনা মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করতে আপনার আজকে যখন নির্বাচন হচ্ছে, তখন দেশের টেলিভিশন চ্যানেল আছে মিনিমাম 20 থেকে 25টা, আমি জানি না কয়টা। বাংলাদেশে ক্যামেরাম্যান আছে 7 কোটি, মিনিমাম 7 crore ক্যামেরাম্যান বাংলাদেশে। সবার হাতে একটা করে মোবাইল আছে, সবাই ছবি তুলতে পারে। প্রিন্ট মিডিয়া তো আছেই। যদি আমরা ভুল করি, লস কিন্তু আমাদেরই হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হেরে গেলে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে যাবে, আর জিতে গেলে আওয়ামী লীগের ক্ষমতা পার্মানেন্ট হয়ে যাবে। এটা আর যেই বিশ্বাস করুক, আমাদের নেত্রী বিশ্বাস করেন না। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী কাজ করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দায়িত্ব এটা, উনি কিভাবে নির্বাচন ফেয়ার করবেন। বাট আওয়ামী লীগের সভানেত্রীর সিদ্ধান্ত হচ্ছে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত না, আমার নেত্রীর সিদ্ধান্ত হচ্ছে নির্বাচন ফ্রি ফেয়ার হবে। নাহলে তো ফ্রি ফেয়ার না করলে আমাদের সবাইকে নিয়ে তো আমি তো বলি, দেখেন, দেখি মানে গণমাধ্যমে মানুষের ক্যামেরায় বিভিন্ন নির্বাচনে অনিয়মের তো ব্যাপক পরিমাণ ছবি উঠে এসেছে। তাতে নির্বাচন কমিশন বা সরকার কি মনে করেছে যে নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার যদি না করে, তাহলে এটা আমাদের যেটা ভুল হচ্ছে। আমেরিকার ইলেকশন নিয়ে তো কথা উঠেছে আজকে, আমেরিকার ইলেকশনেও কিন্তু ভোট গণনার জন্য আবার দাবি উঠেছে। ওরা তো সভ্যতার সবচেয়ে বড় বড় দাবি করে। আর আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আমরা কিন্তু এখন ওদের চেয়ে সভ্য আছি। আমি আর তৈমুর ভাইকে ভাই করে বলছি, কিন্তু আমি আমেরিকান ইলেকশনে দেখলাম 2 প্রেসিডেন্ট প্রার্থী যেভাবে কথা বলেন, মনে হলো অ্যাডাল্ট সিল। ওইটা নিয়ে বাচ্চাদের নিয়ে দেখা যায় না ওদের স্পিচ। সো আমরা এখন বেটার আছি। বাট আমার মনে হয় আমাদের এখন নেক্সট জেনারেশন জন্য ভাবার সময় এসছে, শুধুমাত্র দলবাজি করার জন্য না। তৈমুর ভাই মন খুলে কথা বলতে পারেন নাই। আরেকটা আপনাকে একটা শেষ প্রশ্ন করতে চাই শামীম ওসমান, আপনার কাছে জানতে চাই যে আপনার যিনি পছন্দের প্রার্থী নন, ডাক্তার সেলিনা হায়াৎ আইভী, তাকে কেন কেন্দ্র পছন্দ করলো বলে আপনার মনে হয়? এবং সংবাদ মাধ্যমের খবর এটি একেবারেই প্রধানমন্ত্রী দলীয় সভানেত্রী শেখ হাসিনার পছন্দ। শেখ হাসিনা কেন পছন্দ সেলিনা হায়াৎ আইভী? রাজনীতি একটা কৌশলের ব্যাপার। আইভী মেয়র ছিল, আইভী আমার অপছন্দের না, কিন্তু
আপনি দেখেন গতবার আমি কিন্তু ছোট বোন বলে একটা দিন কিন্তু ওকে খারাপ কথা বলিনি। এবং আপনি লক্ষ্য করে দেখেন ব্রিটিশ ডেমোক্রেসিতে এটা পাবেন না আপনি। আমার নির্বাচনের রেজাল্টের পরে আমি অল জার্নালিস্টকে ডেকে বলেছিলাম, হেরেছি আমি, জিতেছেন শেখ হাসিনা, প্রমাণ করেছেন নির্বাচন কমিশন আন্ডারে সুষ্ঠু সুন্দর নির্বাচিত হতে পারে। এবং আমার ছোট বোন আইবি পাস করেছে, আমি আপনাদের সবাইকে মিষ্টি মুখ করালাম, আমি নিজে হাতে মিষ্টি মুখ করিয়েছি। পলিটিক্স ইজ এ গেম, পলিটিক্স ইজ এ ম্যাথামেটিক্স। আইভি খারাপ মেয়ে না। আইভির উপরে কিছু লোক ভর করে নারায়ণগঞ্জের রাজনীতিতে একটা বেস করার চেষ্টা করেছিল। এটা হলো পচা বাম আছে, কিছু বিভিন্ন আছে। আইভি আমি মনে করি আমার চেয়ে ভালো কোয়ালিটি আছে। এবং আমি বিশ্বাস করি এইবার, গতবার বিএনপির প্রার্থী কোনো পাত্তাই পাবে না। ধানেশ, হ্যাঁ, সাখাওয়াত যদি স্বতন্ত্র দাঁড়াতো ভোট বেশি পেত। ধানের শেষে কোনো ভোট নাই না। কি বলো তুমি? এটা তো কথা বলছে আক্রোশমূলক কথাবার্তা। কন্ডেম করার জন্য যা যা কথা বলা দরকার সেটা বলে। এখানে ফ্যাক্টর হলো ধানের শীষ, ফ্যাক্টর হলো বিএনপি কেন ফ্যাক্টর? আপনি প্রত্যেকটা বিষয়ে দেখবেন আপনার কি মনে হয় নৌকার সব ভোট পাবেন সেলিনা হায়াৎ আইভি? অফকোর্স। মানে মার্কার আপনি তো নির্বাচন আমাদের চেয়ে নিশ্চয়ই, আমরা পত্রিকা পড়ে যতটুকু দ্বন্দ্ব জানি, আপনি নিশ্চয়ই তার চেয়ে অনেক বেশি এই সমীকরণ মেলাতে পারেন। একটা জিনিস বলি আমি নমনীয়তা, আওয়ামী লীগের একটা জিনিস আছে, মরে যাবে নৌকার লোক ধানের শীষে ভোট দিবেন। আর একটা জিনিস দেখেন, তাহলে ধানের শীষের লোক কোথায় উবে গেল? ধানের শীষ লোক দিবে না, ধানের শীষে নৌকায় দিবে না। ধানের শীষের লোক উবে গেল কোথায়? নারায়ণগঞ্জে আর ধানের শীষের লোক নিয়ে লোকের বলছেন আপনি? যেটা ওই যে আমি ডেমোক্রেসি ওয়াচের নিউজ দেখছি 5% হয়ে গেছে, তাই না? বিকজ একটা নির্বাচন অনেক কিছু ফ্যাক্টর, মানুষ এখন আর বিএনপিকে পছন্দ করছে। ঠিক আছে, এটা অস্বীকার করার উপায় নেই। তার কাজকর্ম একটা ফ্যাক্টর, তার অবস্থান একটা ফ্যাক্টর। পাশাপাশি সবচেয়ে বড় ফ্যাক্টর এখন, যেহেতু এটা দলীয় ব্যানার নির্বাচন হচ্ছে, দুটো মার্কাটাই এখন সবচেয়ে বড় ফ্যাক্টর। এবং সেই হিসাবে আমি মনে করি, এবং সকলেই মনে করে, ওনার দলের দুই এমপি আছে, আমি ওনারটা জানি না, ওনার সামনে বলবো না, আলাম সাহেব এবং গিয়াসউদ্দিন সাহেব, এরা কেউই জানে কনফার্ম, তৈমুর ভাই সহ ওনারা ম্যাচিউর দেখে ওনারা বুঝেছেন যে এই নির্বাচনে কোনো তালই পাবেন না নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। দ্যাটস ওয়াই ওনারা বলছেন অনুগত। ওনাদের ম্যাডাম আকুতি মিনতি করলো। আচ্ছা, তৈমুর ভাই তুমি হিসাব দেখো বিএনপি কয়বার নির্বাচিত হয়েছে? ঠিক আছে, কতবার নির্বাচিত? 1,25,00,000 লোক ভুয়া ভোট ছিল তখন, 1,25,00,000 ভুয়া ভোট ছিল। 1,25,00,000 তো সারা হিসাব করো। তৈমুর ভাই অভিমান ছিল, ওনাকে কষ্ট দেওয়া হয়েছে। কালাম সাহেব আর গিয়াস সাহেবের কি অভিমান ছিল? ওনাদের তো এমপি বানিয়েছিল খালেদা জিয়া। তো খালেদা জিয়ার শ্রদ্ধেয় নেত্রী উনি, ওনাদের রিকোয়েস্ট আমি তো 2 বছর জব করে আসছি, আমি নির্বাচন দেখে এই কারণে কালাম সাহেব গিয়াস সাহেব করেন নাই। ওনারা জানেন ওনাদের জামাত ধানের শীষ করলে জামানত থাকবে না, আইবি বিপুল ভোটে পাস করবে। ধন্যবাদ। ফ্রি নির্বাচন হলে ধানের শীষের ভোটে উল্লেখযোগ্য ধানের শীষের ভোট উল্লেখযোগ্য। ধন্যবাদ দর্শক যারা ছিলেন রাজকাহনের প্রথম পর্বে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব হিজরতে না হেফাজতে, এই বিষয়ে আলোচনা করবেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী